রাসেল আছি সাথে, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আশা করছি সবাই ভালো আছেন এবং সব সময় ভালোর দলে আছেন। আজকের যে পুরো অবস্থাটা আমি দেখছি, মানে এই গরম, এই বৃষ্টি, এর মধ্যে কেমন আছেন সবাই অবশ্যই আমাকে জানাবেন। তবে এই মুহূর্তে যে ভালো থাকবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ ভূত এফএম নিয়ে অলরেডি আমি হাজির হয়ে গেছি এবং আজকে যে অতিথিরা আছেন তারা তাদের ঘটনা নিয়ে অলরেডি স্টুডিওতে আপনাদের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের স্টোরি শেয়ার করবেন, কোন ঘটনাটি ভালো লাগছে, কোন ঘটনাটি ভালো লাগছে না, সবকিছু। এবং আপনাদের এই মতামতটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের জন্য এই ঘটনা কালেক্ট করা হয় এবং যদি আপনারা পছন্দ না করেন তাহলে যেমন সমস্যা, তেমনি আপনারা পছন্দ যদি করেন তাহলেও আমরা বুঝতে পারবো, আমরা আপনাদের পছন্দ অপছন্দ দুটো মিলিয়ে আমরা বুঝতে পারবো কেমন ঘটনা আপনারা চান, এবং আমরা সেই জন্য আবার আপনাদেরকে বলতে পারবো যে এই ধরনের ঘটনা চাই। যেমন আজকে আমি শুরুতেই যেটা শুরু করব সেটা হচ্ছে একটা গ্রামের ঘটনা দিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন ধরে আপনারা কন্টিনিউয়াসলি বলছিলেন যে আমরা গ্রামের ঘটনা শুনতে চাই। গ্রামের ঘটনা যদিও প্রতি এপিসোডেই কিন্তু থাকে, এমন না যে কোনো এপিসোডে গ্রামের ঘটনা মানে একেবারেই নেই, এরকম কিন্তু খুব কমই হয়। তারপরেও আপনারা যেহেতু বলেছেন, তো আজকে গ্রামের ঘটনা অবশ্যই থাকবে এবং সেই ঘটনা নিয়েই শুরু হবে আজকের ভূত এফএম, এবং আশা করছি যে আপনারা সবাই সেটা এনজয়ও করবেন। আজকের যে ঘটনাটি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন, অবশ্যই আমাদের একজন রেগুলার লিসনার, এবং তিনি তার ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরার বা বলার চেষ্টা করছি। চলুন শুনে আসি ঘটনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ভূত এফএম এর সকল সদস্য এবং বিশেষ করে ভূত এফএম টিমকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোন একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবেই আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়েই আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাত। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি না। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যেন চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করল। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল। আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। সে এসে আমাকে বলে ভাড়া যাবে। লোক সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়? সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাব। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আযান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকি।
চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে, আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই, পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে, চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি, কোথায় যাবেন? লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলি, যাব। কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে, আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে? সে বলে, 9:10। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, আনুমানিক 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেই। সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে, রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যাক, তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দেই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ ধরে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার হলে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে, পরিষ্কার কোনো আগাছা না থাকায় বেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি। কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পারে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো খরা জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয়, সাদা সাদা কাপড় পরা, অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দেই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়, আর মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি সেগুলো মানুষ না, তারা মানুষের চাইতেও অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়ে ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বৈঠা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। তারা একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে।
আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা যেন চলছে। কবরস্থান থেকে 100 গজ বা তার একটু বেশি দূরে একটা খড়া জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না। ওদিক দিয়ে চলে যাচ্ছে। খড়া জালের কাছে আসতেই লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝির? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি। আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পরতে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নয় তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খড়া জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড়বিড় বিড়বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীর আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খড়া জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে যেন। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য। দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বী দোয়া পড়ছে। টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বী লোকটা তার ছেলেকে বলে, পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বী লোকটা আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বী আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়, বাতাসও থেমে যায়, পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বী তার ছেলেকে বাড়িতে যেতে বলে, খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বী আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বীর সাথে ফজরের নামাজ পড়ি। তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে, তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছ? আমি এখানে 15 বছর ধরে খড়া জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছ? আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছ গতকালকে সকালে এই লাশটা কবর দিয়েছে। তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছ? তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলত। পানিতে আওয়াজ শুনুনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছ। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে।
জীবনে আর কখনো এই সব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে। মুরব্বী আমাকে খাবার খেতে বলে, আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বী তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বী আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি, মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো না। সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। কাজের ব্যস্ততার কারণে লেখার সময় পাই না, তবুও লিখে ফেললাম। যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে আমার বাবার সাথে ঘটে যাওয়া। সময় হলে লিখে পাঠাবো। আর যদি দেশে যাই তবে অবশ্যই স্টুডিওতে গিয়ে আমি ঘটনা শেয়ার করব। ভালো থাকবেন। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। বর্তমানে তিনি আছেন বাহরাইনে এবং তার ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনালাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছু আপনাদের পাঠানো যে সমস্ত আপনারা পাঠিয়েছেন, যে সমস্ত কিছু আমাদেরকে লিখেছেন সেগুলো পড়ে শোনাচ্ছি। আমি টুইটারের পেজ থেকে শুরু করি। আমি দেখতে পাচ্ছি এমডি নাহিদ, তিনি বলছেন যে তিনি এবং তার ফ্রেন্ড মাজেদ তারা শুনছেন। আমাদের সাথে আছেন শান্তা ইসলাম, লিখেছেন যে তিনি শুধুমাত্র রেডিও ফুর্তি শোনেন এবং ভূত এফএম শোনেন, শুধুমাত্র ভূত এফএমের জন্য শোনা হয় তার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম রাজু, তিনি খুলনা থেকে শুনছেন, লিখেছেন। MNR নাইম আছেন এবং তিনি বলছেন যে তিনি ভাঙ্গুড়া থেকে আমাদের সঙ্গে আছেন। এমডি মেহেদি হাসান রোমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন তার একটা ঘটনা আছে, পাঠিয়ে দিন ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে, তাহলেই হবে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে শাহেদ সরুজ এবং আমাদের সাথে আব্দুল্লাহ আল, আচ্ছা তিনি বলছেন তার কমেন্ট পড়া হয় নাই, তো পড়ে ফেললাম আপনার কমেন্ট। আব্দুল্লাহ আল নোমান আমাদের সঙ্গে আছেন, লিখেছেন ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এছাড়াও প্রতীক, এছাড়াও গোলাম রাব্বানি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এবং তিনি পঞ্চগড় থেকে শুনছেন। ইমরোজ রেজা হিমেল আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে এখানে কমেন্ট করলেন টুইটারে, সুতরাং সহজেই চোখে পড়বে। আজকে প্রথম কমেন্ট করলাম, দয়া করে পড়বেন, পড়ে ফেললাম। ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকি। নরসিংদী থেকে আমাদের সঙ্গে আছেন MH মিশু। সোহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও বিপ্লব মাহমুদ এবং তিনি শুনছেন মেহেরপুর থেকে। অন্ত মানিক আমাদের সঙ্গে আছেন, মাদারগঞ্জ থেকে শুনছেন তিনি। মোহাম্মদ তৌফিকুর রহমান আমাদের সাথে আছেন, খুলনা থেকে শুনছেন তিনি এবং সবসময় আমাদের সাথে আছেন। স্পার্কিং মাইনুল আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সাথে আছেন হাসানুল মবিন এবং তিনি ভূত এফএম সবসময় শুনেন, সেটা তিনি জানিয়েছেন। তো যাই হোক, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন। আমাদের যে ফেসবুক পেজ সেখানে অনেকে এসে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা নামটা পড়তে পারছি না আমি, অন্য কোনো ভাষায় লেখা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অপসরী প্রিয়া। এছাড়া আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন সাবিলা অরিন আমাদের সঙ্গে এবং তিনি এখানে ঘটনা শেয়ার করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও যাদব বর্মন আছেন আমাদের সাথে, সোহানা মেহজাবিন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাবিল ইসমাত হার হিমু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও জিহাদ, এছাড়াও সাদিয়া নওরিন আমাদের সঙ্গে আছেন, মিসকাত আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সোহেল পাটোয়ারি, এছাড়াও শাহিন মেহরা আমাদের সঙ্গে আছেন, নন্দিতা দাস আমাদের সঙ্গে আছেন এবং কলকাতা থেকে শুনছেন। এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে তিনি আমাদের রেগুলার ঘটনাও পাঠিয়ে থাকেন, করতে পারেন। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা আপনি প্লিজ একটু আমাদেরকে বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেল, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। ওকে, আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজকে। জি, সেটা হচ্ছে আমার সামনেই ঘটে যাওয়া ঘটনাটি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। জি, ঘটনাটি ঘটে আমার মামির সাথে, সেখানেই আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি।
স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছেই, জাস্ট একটা রাস্তার দূরত্ব। অফিস থেকে আসার পর মা বলল, তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দে, জরুরি কিছু বিষয় মনে হয়, একটু কল দিতে বলেছে জরুরি ভাবে। তো আমি ফোন দিলাম মামাকে, হাত মুখ ধুয়েই। মা বলল, তুই একটু তাড়াতাড়ি পারলে এখনই চলে আয়, তোর সাথে একটু কাজ আছে। তো আমি চলে গেলাম, সাথে সাথে মাকে বলে গেলাম আমি মামার ওখানে যাচ্ছি, এটুকু বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললেন যে তোর মামির সাথে কিছুদিন যাবত একটু কেমন যেন আচরণ করছে, তো একটু তোর একটু দরকার। আমি বললাম, কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। তো বললো, তোর মামি কিছুদিন যাবত দেখছি কেমন যেন আচরণ করছেন, হঠাৎ করে কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার খাওয়া ছেড়ে অন্যরকম কিছু খেতে চায়, যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, এরকম কিছু। আমি বললাম, কেমন? বললো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চায় বারবার। কয়লা? জি, কয়লা খেতে চায়। আমি বললাম, এটা কেমন? বললাম, তুই তোর একটু দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, চলে আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যা শুধু আমার সাথে একটু সঙ্গ দিস, এই আরটুকু, আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। ঠিক আছে মামা, সমস্যা নেই, আসুক। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম। মামিকে দেখি যে না, উনি স্বাভাবিকই আছেন, আরো বেশ কিছু গেস্ট এসে পড়ছেন ওনাকে দেখার জন্য। আমি বললাম, মামা মামি তো দেখি যে ঠিকই আছেন। বললো, ঠিক আছে এখন ঠিক আছে, কিন্তু একটু পর দেখি চেঞ্জ হয়ে গেছে। এমন কেমন? বললো, তুই সামনে একটু কয়লা এনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম, না তাহলে থাক, যাকে ডাক দিয়েছেন উনি আসুক, ওনার সাথেই না আমি দেখবো না বাকিটুকু। তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন লোক আসছেন। স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জুব্বা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালার ধরন। দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সবকিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, ওনাকে কি করা যায়। তো তান্ত্রিক বলল, আসলে আমার তো আসনে বসতে হবে, বসে তারপরে আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনার জন্য কি কি লাগবে? বললো যে আপাতত তুই 5 পদের মিষ্টি আন, একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর কিছু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি আর ফুলের মালা। আচ্ছা, এগুলো একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করছি। জি। তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে নিচে ওনারই নিয়ে আসা একটা কাপড় আসনের মতো উনি সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন, মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, সেগুলো উনি মোটামুটি সাজালেন। সাজানোর পর আমাকে এবং মামাকে, আর সাথে আরেকজন মামার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বলেন, আমি সবকিছু তৈরি করেছি, এখন আমি আসনে বসবো। আসনে বসার পর আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, জাস্ট শুধু আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নেই। আমি যদি পড়েও যাই, জাস্ট শুধু আমাকে একটু তুলে দিবেন, আর কিছু লাগবে না। মা বলল যে ঠিক আছে। এদিকে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, একেবারে অন্ধকার, জাস্ট শুধু একটা মোমবাতি জ্বালানো হলো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম যে চলে যাই এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, বা মা ওখানে টেনশন করবে কিনা। তারপর একটু চিন্তা যে না, এসেই যখন পড়েছি, এত দূর যখন আসছি, একটু দেখেই যাই যে কি হয়। তো ওইভাবে শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক কিছু মন্ত্র আর আমাদের ইসলাম ধর্মের কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন, কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসিয়ে দিলেন মামা। বসিয়ে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল।
উনি তখন অন্য একটা কণ্ঠে বলল যে তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাস তুই এখানে? তো আরেকটা কণ্ঠস্বরে, তান্ত্রিকী কণ্ঠস্বর তখন দুই ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বলল যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম সন্ধ্যার আজানের সময়, ওখানে যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। তো আমাকে ওই ইয়েটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলে যে না, তুই তোর সাথে থাকতে পারবি না, ওকে তো ছেড়ে দিতে হবে। তো চিকন সুরে বললো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে যা। তো বললো ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে। ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা হয়, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া না হয়। ছেড়ে দিলে হয়তো এই রুমে যে আসন বাঁধা হয়েছে সেখানে এসে পড়লে সবকিছু উলটপালট হয়ে যাবে। আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। এই বলার পর কার্যক্রম শুরু হওয়ার পর বলছে তোকে যেতে হবে, তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল, তুই কি দিলে তুই যাবি। তো বললে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সুরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাব, আমাকে কিছু দিতে হবে, সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে, কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো, সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। বলে এগুলা দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। তখন মা বললো আমি তো এগুলো দিতে পারবো না, আমার তো এত অর্থ করি নেই, তোকে 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবি কিনা সেটা বল। আচ্ছা, তারপর কি হলো আমাকে একটু বলে ফেলেন। জি। তারপরে বলে ঠিক আছে, এরকম বাকবিতন্ড করার পর উনি বললেন যে ঠিক আছে, তাহলে এত কিছু যখন দিতে পারবা তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু পরে মিষ্টি দিবি, এগুলো নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। তো বলে ঠিক আছে, মামা বললো ঠিক আছে আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখিয়ে যাবি, আমি বুঝবো কি হবে যে তুই যে চলে গেলি। বলে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাব। তো বললো যে ঠিক আছে, তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব তোর জায়গা মতো আমি পৌঁছে দিব। তো এই ঘর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ চিৎকারের আওয়াজ আসলো। এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসলেন, উঠে বসার পর তো ওই ঘরে গিয়ে দেখ সবকিছু মনে স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ সবকিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছে স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি কামড় দিয়ে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি। এই ছিল আর কি। তো তান্ত্রিক সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে। আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনে কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুই এদিকে আয়, তোর কোমরে কি? এমন আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখি আর কি, কোমরেই থাকে সবসময়। তোর কোমরে যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারিস, তোর মামিকে দিলে তো আজকে এই ঘটনা ঘটে না। এটা আমি সেখানে আমি অবাক হয়েছি যে আমার কোমরে কি আছে সেটা তো ওনার জানার কথা না। আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম, এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তা হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বলল যে তাহলে ওইগুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানে যেখানে রাখতে বলেছি আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে, আপনারা তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, আমাকে দিয়ে দেন, আমরা সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাবিজের মতো দিলেন, মন যায় 4টা 4 কোণার ঘরের 4 কোণায় দিয়ে দিতে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকবে, মামির কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM এন্ড জু ফুর্তি।
Ladies and gentlemen, this is your captain speaking from Kuwait Airways. Enjoy 50% off on your companion's fare from 1st April to 25th May 2019. Destination Frankfurt, Geneva, Milan, Munich, New York, and Rome. We are the only airlines operating luxurious first-class services from Dhaka. Thanks for flying with Kuwait Airways. Face it. Radio Money Furti. Hoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদম তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আমি রাসেল আছি আপনার সাথে, আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমরা একটা জিনিস করি, আজকে আমাদের যে টুইটারের যে পেজটা রয়েছে সেখানে আপনারা চাইলে আপনাদের প্রবলেম যা আছে, কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, তিনি তার মতো করে হয়তো কোনো একটা সময়ে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা টুইটার অ্যাকাউন্ট, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে এসে আপনারা লিখতে পারেন। কিন্তু তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। রিসেন্টলি তার সাথে একটা ঘটনা তিনি এক্সপেরিয়েন্স করেছেন, যেটা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছে থেকেই। মাইনুদ্দিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অল্প কদিনেরই। একটা মাদ্রাসার মেয়ে ও ওজিফা একটা বই থেকে জিন কিভাবে হাজির করতে হয় সেই আমলটা সে করছে। সে যখন বইটাতে দেখছে জিন হাজির করার আমলটা, তখন তার ভিতরে একটা আগ্রহ জন্মে যে জিন হাজির করবে। তো প্রায় 1 মাস 1.5 মাস ওই আমলটা করেছিল, কিন্তু তার কোনো অনুভূতি আসে নাই। সে ব্যর্থ হয়েছিল, সে কিছুই দেখতে পারে নাই, সে ভুলেও গেছে। তো বিশেষ ঘটনা হয় 6-7 মাস পর, যা এখন বর্তমানে ওর অবস্থা। তো 6-7 মাস পর তার সাথে এই ঘটনা ঘটে। সে অল্প কয়েকদিন আগে তাকে রাত্রিবেলায় তার কাছে আসে এবং সে তার নাম ধরে ডাকে, বলে যে তুমি যে আমাকে স্মরণ করতেছিলে, তুমি যে আমাকে ডাকতেছিলে, আমি আসছি, কিন্তু আমার সাথে দেখা করতে হলে, আমাকে হাজির করতে হলে তোমাকে হাজি ব্যক্তিরা যেভাবে এহরাম বাঁধে, তোমার গায়ে এভাবে এহরাম বাঁধতে হবে, চোখে সুরমা পড়তে হবে, খুশবু লাগাতে হবে এবং কাঁচা ফুলের মালা দিয়ে ঘরটাকে সাজাতে হবে। তারপরে আমি তোমার সাথে দেখা এবং হাজির নাজির কাছে থাকবো। তো এইগুলো যখন প্রায় ওকে দেখাতো, ওর বাবা মাকে সেইগুলো বলতো, ভয় পেত, কিন্তু সেইগুলো কখনো করেনি। হেরাম বাঁধে নাই, কোনো কিছুই সে করে না, কেন এগুলো করবে না, এতটা ওর জন্য কঠিন ছিল এগুলো করাটা, এই জন্য সে করে নাই। তো বেশ কয়েকদিন বলার পর সে যখন দেখে এগুলো করে না, তখন সে এখন সেই জিনটা তাকে আঘাত করে। সে মাঝে সাঝে প্রায় দেখে যে যখন ও ঘুমাতে যায়, তার বালিশ থেকে হাত বের করে ওকে আঁচড় দেয়, দুপাশ থেকে 2টা হাত বের করে এবং তাকে খুব আঁচড় দিতে থাকে, মারতে থাকে, আঘাত করতে থাকে। প্রায় আবার এমন সময় দেখা যায়, ও বলছে যে দেহ ছাড়া শুধু মাথাটা চলে আসে। ওর মাথাটা এসে ওর মেয়েটার নাম, ওর মেয়ের চুল ধরে টান দিয়ে উঠাতে থাকে, যে আমাকে যে তুমি জ্বালাইতেছো, আমাকে যে জ্বালাইছো, তুমি এখন আমাকে কেন কাছে ডাকো না? আমি তো তোমার ডাকে সাড়া দিতে চাই, তুমি কেন আমি যে তোমাকে বললাম ইহরাম বাঁধেও, তুমি যে আমাকে স্মরণ করবার জন্য এগুলো করো, তুমি কেন করো না? আমার তো সমস্যা হইতেছে, আমার প্রচন্ড জ্বালাতন হইতেছে, তুমি আমাকে জ্বালানোর পরে কেন আমাকে কাছে নাও না? পরবর্তীতে সে এত আঘাত, এত কষ্ট ভোগার পরে যখন আমাকে দেওয়া হয়, তখন সেখানে আমি উপস্থিত হয়ে ওকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তখন মেয়ে আমাকে প্রথম বলে যে আমি জিন হাজির করার জন্য একটা আমল করেছিলাম, যা আমার কখনো ভুলে গেছি, যা স্মরণ নেই, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। তখন আমাদের জিন আনা হয়। তো এখন উনি বলতেছে যে আমি যাবই না, আমাকে স্মরণ করা যেহেতু হয়েছে, আমি ওর সাথে হাজির নাজির থাকতে চাই। ওকে বলে এগুলো করার জন্য, আর নতুবা ওকে আমি সমস্যা করে ফেলবো। পরবর্তীতে আবার বলছে যে ঠিক আছে, আমার নামে এরকম বক্সিয়ে দাও, কিছু গরিব মিসকিনদের খাওয়াইয়ে দাও, ঘরের মধ্যে দুয়ার মাহফিল করে দাও, এবং আমাকে আর কি আমার কাছ থেকে মাফ চাইতে বলো, ক্ষমা চাইতে বলো, তারপর আমি যাব। আর নতুবা আমি কোনোদিন ওকে ছাড়বো না, আমি ওকে আঘাত করেই যাব। এই ওজিফা দেখে জিনা হাজির করার জন্য পরিকল্পনা করেছিল। যখন সে ভুলে গেছে, স্মরণ নেই, তখন সে উনি এইভাবে জ্বালাতন করতেছিল।
এখন আলহামদুলিল্লাহ স্যার সামনে এগুলো ক্ষমা চাওয়ার একটা প্রোগ্রাম করবে, জি, আশা করি যে ইনশাল্লাহ সে মুক্ত পাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনার চেষ্টা করছি। চলে যাচ্ছে ঘটনায়, আশা করছি শুনে আপনাদের ভালো লাগবে। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই আছেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমি নিয়মিত একজন শ্রোতা, অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবেও সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে উঠছে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুড়ে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো, আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। ছোটবেলা থেকেই আমার বাবা ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনা শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পর দাদুর থেকে কোনো এক কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা বাড়ি তৈরি করে। যদিও আমার বাবা তখন বাড়ি বানাতে শুরু করেন, তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদ সংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথা তোয়াক্কা না করে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে এক নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো, এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর থেকে আব্বু এবং আম্মু অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়। যেমন কখনো রাতে বাইরে বেরোলে দেখতে পেত বিশাল সাইজের কালো গরু অনেক বড় উঁচু উঁচু গাছের মগ ডাল ভেঙে পাতা খাচ্ছে। কখনো বা ছায়ামূর্তি রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তো বা যাচ্ছে ইত্যাদি। ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও এটাই সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে উল্লেখ করেছি শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত, যেমন ওটার জন্য নিচে পুকুরের ছায়া পড়ত, যেটা পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছেরও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন না হওয়ায় আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটা কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে সুবহে সাদিকের সময় তিনি উপলব্ধি করেন কে যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর, যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানান যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন পাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। যেই শোনা সেই কাজ। গাছটি কাঠুরিয়া যখন কাটা আরম্ভ করে, সেখান থেকেই ঘটনা শুরু আমাদের পরিবারের সাথে। বলে রাখা ভালো, আমরা ছিলাম 2 ভাই ও 2 বোন। আমার ছোট বোন, আমি সবার ছোট এবং তখন আমি জন্মগ্রহণ করি নাই। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই ও আব্বুর মারাত্মক অসুস্থ হওয়া শুরু হয় এবং অনেক কষ্টে তারা সুস্থ হন। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও ঘরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন সে সবেমাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ, যদিও তাকে কামড় দেয় নাই এবং পরিবারের লোকজন দেখা মাত্রই সাপটি চলে যায়। আরেকটু হলে সে কয়েকবার
গাছ থেকে পড়ে যায় এবং তখন সে বলে কে যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়া যখন 7 বছর বয়স, আমি জন্মগ্রহণ করি এবং ছোটবেলা থেকে আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমালে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো। আমি উপলব্ধি করতাম কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম। আমি গভীর রাতে যখনই উঠতাম তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশেই। কিন্তু এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে আমি এটাতে ইউজ টু হয়ে যাই এবং ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন কিছুদিন পরে ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি এবং আমার আম্মু তখন ঢাকায় ছিলাম, বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে এবং প্রথম থেকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশে ছিল শিশু গাছ। সেখানে দেখে যে একটা অবয়ব অনেক লম্বা, পা ঝুলিয়ে গাছের মগডালে বসে রয়েছে এবং পা উঁচু করে গাছটির হাতে মাটি ছুঁয়ে আছে। এটা থেকে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়া করে রুমে ঢুকলে বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ভাইয়া শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখায়, কিন্তু কিছু নাই। তবুও তার ভয় কাটে না। তারপর অনেক হুজুর কবিরাজ ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করেন। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। ইতোপূর্বে ঘটনাগুলো থেকে সেগুলো ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই আমি স্বপ্নে দেখি ভয়ঙ্কর জায়গায় চলে গেছি, ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছি। আমার এই সমস্যা সমাধানের জন্য হুজুর কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল, যেখানে হুজুরের সন্ধান পেয়েছে আমার বাবা সেইখানে গিয়েছে, সেখানকার তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। এদিকে এদিকে আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর আমি একদিন আব্বু স্বপ্নে দেখলেন কে যেন তার স্বপ্নে এসে বলছে দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং বড় কোনো সমস্যায় পড়ার আগে কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোন এক লম্বা অবয়ব তার কাছে এসে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর আবার অসুবিধা হবে। ঠিক তার পরের দিনই আমি খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পাই এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আমাকে নানুর বাড়িতে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা সবাই বাসায় উঠি, কিন্তু তাতে কি আমাদের ওপরে নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10 বছরের মতো, বাবা এক দাওয়াতে একা একা গিয়েছিলেন এবং আমাকে কাকুর কাছে রেখে যান তিনি। তখন আম্মাও বাড়িতে ছিলেন এবং অসুস্থ থাকায় এদিকে বাবার ফিরতে দেরি হয় এবং বাস দুর্ঘটনায় পড়ে। তার ফিরতে 11টার মতো বাজে। আর সেদিন ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। ঈশার নামাজের পর থেকে আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকাডাকি করছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন। এইবার তার ডাক শুনেছিলেন তিনি এবং আমি সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে সেদিন কিভাবে যেন আমি বড় চাচু আমাকে একা না পাঠিয়ে আমার বড় কাজিনকে আমার সঙ্গে পাঠায় এবং ওর সাথে এসেই হয়তোবা আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুজনেরই গা ছমছম করে। তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এর কোনো রেসপন্স পাই না। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আমাকে তার কাছে নিয়ে যায়, কারণ তা আমাদের বাসা এবং বড় চাচুর বাসাটা পাশাপাশি। পরে 11টার দিকে আব্বু আসলে সব কথা খুলে বলে এবং যেটা হয় সেটা হচ্ছে যে ইতোপূর্বে আমার স্বপ্ন দেখেন যে 2 কলসি টাকা দিতে চায় আমার বাবাকে, তিনি সেটা নেননি এবং গ্রামে এমন অনেকেই স্বপ্ন দেখেছে এবং তাদের অনেকে নিতে চেয়েছে আর তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালেও বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটা রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে। আমার বাবা দেখে 2 কলসি টাকা ওখানেই ওই বাড়িটার নিচে মুভ করছে। তো ছোটবেলা থেকেই আমি পড়তে পারতাম না। নতুন বাড়ি আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত দেখতাম গভীর রাতে আগুন জ্বলছে বা কখনো কখনো
পাচ্ছি না, কি যেন গলার মধ্যে ফাঁসি নিয়ে ঝুলে আছে। আমাদের বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি নয়, বড়জোর 80-100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর হয় তখন আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন বড় পীর ছিলেন যিনি তাকে সেই সমস্যার সমাধান করেন। তো এইভাবেই তিনি ঘটনাটি লিখেছেন, আরো বেশ কিছু লিখেছেন, তবে আমার মনে হয় যে এইটুকুই যথেষ্ট এবং আশা করছি আপনারা সেটা এনজয় করেছেন এবং এনজয় করলে জানাবেন অবশ্যই অবশ্যই। আর যেটা করব সেটা হচ্ছে যে এখন আবারও আমরা অডিও ক্লিপ শুনে আসবো একটা, এবং আমাদের কাছে এরকম অডিও ক্লিপ সচরাচর আসে আপনারা জানেন, এবং আমাদের একজন লিসেনার তিনি এই অডিও ক্লিপটি আমাদেরকে পাঠিয়েছেন এবং আমরা সেটা শুনে আসবো। শুনে এসে তারপরে আবারও ঘটনায় যাব। তো আশা করছি আপনাদের এর পরের ঘটনাগুলো ভালো লাগবে। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM এন্ড ডু ফুর্তি। আমার নাম রাজু আহমেদ, আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আজ আমি ভূত এফএমের মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো রাসেল ভাইয়া, অভিজ্ঞতাটি শেয়ার করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ, ঢাকার একটি ইউনিভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। তো আমার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সদর থানার কেওরজানি নামক একটি গ্রামে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগের একটি ঘটনা। তো তখন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। সেমিস্টার ফাইনাল পরীক্ষা যখন চলছিল তো পরীক্ষা শেষ হয়। তো পরীক্ষা শেষ হওয়ার পরে তো ভার্সিটি অনেকদিন বন্ধ ছিল। তো এর জন্য আমি আমার বাড়িতে চলে আসি, দেশের বাড়িতে চলে আসি মানিকগঞ্জে। তো আসার পরে ফ্রেন্ডদের সাথে কথা হয়েছিল যে আসার পরে সবাই আবার একসাথে আড্ডা দিব। আমাদের একটা জায়গা ছিল যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিতাম। তো বিকেলের দিকে আমি সেখানে চলে যাই। তো জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 10-15 মিনিট দূরে একটি নদী রয়েছে, শুকনো নদী। নদীর পাড়েই আমরা আড্ডা দিতাম। তো ওইখানে চলে যাই এবং আমরা সকলে আড্ডা দিতে থাকি, কথা বলতে থাকি। অনেকদিন আসা হয়েছিল না, সেজন্য অনেক কথা জমেছিল, অনেক কিছু ছিল, শেয়ার করতেছিলাম, কথা বলতেছিলাম। তো এগুলো করতে করতে আমাদের রাত 8-9টা বেজে যায়। তো তখন বাসা থেকে ফোন আসে যে 8-9টা বেজে গেছে, তুমি বাসায় ব্যাক চলে আসো। তো রাসেল ভাই, আমি যেহেতু বাবা ফোন দিয়েছিল, আমি বাসাতে চলে আসি। চলে আসার পরে ডিনার কমপ্লিট করি। ডিনার কমপ্লিট করার পরে শোয়ার প্রস্তুতি নেই, আমি আমার রুমে চলে যাই। অনেকদিন আসা হয়েছিল না, রুমটা আগে থেকে ঝাড় দিয়ে রেখেছিল মা। তো রুমে চলে আসি। তো রুমে চলে আসার পরে শোয়ার প্রস্তুতি নেই এবং শুয়ে শুয়ে গান শুনতে থাকি, ফেসবুকিং করতে থাকি। মানে ঘুমানোর আগে এগুলো মানে অভ্যাস হয়ে গেছে আর কি। শোয়ার সাথে সাথে ঘুম আসে না। তো তার কিছুক্ষণ পরেই ঘুম চলে আসে এবং অ্যাজ ইউজুয়ালি আমি ঘুমিয়ে পড়ি। তো রাত কয়টা বাজে আমি জানি না। তো তখন হঠাৎ আমার অস্বস্তি ফিল হচ্ছিল আর কি। মনে হচ্ছিল মানে কেমন জানি লাগতেছে, অস্বস্তি ফিল হচ্ছে এবং আমি আমার কানের পাশে ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ উপর হয়ে আমার কানে ফিস ফিস করে কথা বলছে। কি বলছে বুঝতে পারতেছিলাম না। আরেকটা কথা হচ্ছে, মনে হচ্ছে 2 জন কথা বলতেছে, কারণ আমি 2 কানেই ফিস ফিস শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করে চোখ খুলে তাকালাম এবং আমি দেখলাম আমার 2 পাশে 2 জন মানুষের আকৃতি হাঁটু গেড়ে বসে আছে। তো আমার কানের দিকে ঝুঁকে ফিস ফিস করে কি জানি বলছে। তাদের সম্পূর্ণ মুখ এবং শরীর ছিল কালো, পোশাক কালো, কাপড় ছিল, মুখ অনেক কালো, বিভৎস কালো ছিল। মুখ ওরকম বোঝা যাচ্ছিল না, শুধু চোখ বোঝা যাচ্ছিল। চোখে ছিল সম্পূর্ণ সাদা, কোনো মনি ছিল না চোখের। খুবই ভয়ঙ্কর চেহারা ছিল, মানে এই ফেস কল্পনা করা অসম্ভব নয়, এতটা ভয়ঙ্কর ফেস ছিল। তো তারপরে আমি এটা দেখার পরে আমি বুঝতে পারছিলাম যে আমার সাথে হয়তো খারাপ কিছু হতে চলেছে। তো আমি আমার চোখ বন্ধ করে ফেলি এবং আমার শরীর শেকিং হতেছিল, কাঁপতেছিল, দোয়া পড়তেছিলাম। তো দোয়া পড়ার একটু পরে দেখি মানে ফিসফিস শব্দগুলো নেই, প্রায় 30-40 সেকেন্ড হবে এরকম, শব্দগুলো নেই। তো আমি ভাবলাম হয়তো চলে গেছে বা বিপদ কেটে গেছে। তো সেজন্য আমি উঠে বসলাম এবং দেখলাম কেউই নেই। আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা ছোট কালো বাচ্চা আমার ফ্লোরে দিক দিয়ে হামাগুড়ি দিতেছে, অনেক কুচকুচে কালো হামাগুড়ি দিতেছে। শরীরে কিছুই নেই। আমি ওটা দেখার পর প্রচন্ড ভয় পেয়ে যাই এবং তার মুখটা ছিল সম্পূর্ণ লাল, মানে ফুল বডি লাল, মানে লাল কালার, মানে ফুল রেড। আমি চোখগুলো ছিল ওইরকমই সাদা, জন্য আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি হঠাৎ করে একটা শব্দ শুনতে পারি যে আমার সাইডে একটি জানলা ছিল, ধাম করে একটা শব্দ হয় এবং জানলাটি খুলে যায়। খুলে যাওয়ার পরে দেখি যে 2 জন লোককে আমি
আমার সাইডে উবু হয়ে মানে আমার কানে ফিসফিস করছিল। ঠিক ওই দুইজন লোক ওই জানালার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে আমাকে ডাকছে আর কি, হাত নাড়তেছে। তো রাসেল ভাই এটা দেখার পরে আমার আর সহ্য করার ক্ষমতা ছিল না, আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ি এবং হঠাৎ করে আমি ফিল করি যে আমার মুখে পানি পড়তেছে। তো দেখি আমার এক ছোট ভাই আছে, তো সিরিজ দিয়ে মানে ছেলে মেয়ে খেলা করে না, যে ইঞ্জেকশনের যে সিরিজ, ওটা সুই ইঞ্জেকশন দেওয়ার পরে ওটা দিয়ে পানি ভরে যেটা করে, তো ও জানালা দিয়ে আমার মুখে পানি মারতেছে। তো আমি ঘুম ভেঙে যাই, দেখি সূর্য উঠে গেছে, সকাল 9টা বাজে। তো আমাদের গ্রামে তো অনেক সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে, ওরা আগে উঠে গেছে, আমি উঠিনি, এই জন্য পানি মারছিল। তো আমি বললাম পানি মারছিস কেন, মানে প্রচন্ড রাগ হলো। আর এমনি ভয়ের মধ্যে ছিলাম যেখানে এটা ঘটে গেছে আমার সাথে। তো তারপরে দেখলাম শরীরটা ব্যথা, সম্পূর্ণ শরীর ব্যথা। এবং মজার বিষয়টা হচ্ছে ভাই, আমি যেদিকে শুয়েছিলাম তার উল্টো হয়ে শুয়েছিলাম, মানে আমার যেখানে মাথা থাকার কথা ছিল সেখানে ছিল আমার পা, আর যেখানে পা থাকার কথা ছিল সেখানে ছিল মাথা। তো উঠলাম, ওঠার পরে ফ্রেশ হলাম, তারপরে ছোট ভাই যে বললাম যে তুই মারছিলি কেন, পানি মারছিলি কেন? তো ওই বললো যে জানালা খুলে শুয়েছিলে কেন, এই জন্য তোমাকে উঠোনি এখনো, তাই পানি দিয়েছিলাম। তো আমার ভাইয়া মনে আছে আমি জানালা বন্ধ করেই শুয়েছিলাম, আমি কখনো জানালা খুলে শুই না, আমি জানালা সবসময় বন্ধ করে দিই। তখনই আমি ভাবলাম যে ওই ঘটনাটা আমার সাথে সত্যি ঘটেছিল, এটা কোনো স্বপ্ন ছিল না। সেই জন্য এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছে শেয়ার করি যে এরকম এরকম হয়েছে। ও আবার এগুলো সম্বন্ধে একটু ভালো জানতো। তো ও আমাকে বললো যে হয়তো তোর বাসায় অনেকদিন থাকিস না, তোর রুমটা অনেকদিন ধরে বন্ধ ছিল, হয়তো কোনো খারাপ জিনেরা থাকতো, তো যেহেতু তুই ঘুমিয়েছিলি হয়তো তাদের ডিস্টার্ব হয়েছিল, এই জন্য তোর সাথে ওরা একটু ভয় দেখানোর চেষ্টা করছে। এই জন্য মানে মানে ঘরটা বন্ধ দেওয়া হয়, সবকিছু পরিষ্কার টরিষ্কার করে করা হয়। তো এরপরে ভাইয়া আর কোনো হয়নি, আর 2-3 দিন ছিলাম আমি, আর বাসায় এগুলো শেয়ার করিনি ভাইয়া, কারণ তাহলে হয়তো অনেক চিন্তা করতে পারে বাসা থেকে। আর আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, জন্য মানে বড় কিছু যদি হয়ে যায় বাসায় শেয়ার করলে, দেখা গেছে এটা বাসায় শেয়ার করলাম, তারপরে কোনো ঝামেলা হয়ে গেল, পরে দেখা গেল ঢাকায় পাঠিয়ে দিলাম, আমি বাড়িতে থাকতে পারলাম না, এই জন্য শেয়ার করিনি। পরে কোনো প্রবলেম হয়নি ভাইয়া, 3-4 মাস পার হয়ে গেছে, এখন কোনো প্রবলেম হয়নি, আল্লাহর রহমতে ভালোই আছি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা। আমি চাই না এরকম অভিজ্ঞতা আরো কারোর সাথে ঘটুক, কারণ এটি কতটা ভয়ঙ্কর যে যার সাথে ঘটে সেই শুধু বুঝতে পারে। এটা বর্ণনা দিয়ে এটা 10% বোঝানো কাউকে সম্ভব না। সবাই ভালো থাকবেন, ভূতি ঘুম সবসময় থাকুক, এটাই চাই। আর ধন্যবাদ আমার কথা শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রাইতুল ইসলাম, আমি এসেছি লালবাগ থেকে। ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব এটি আমার গ্রামেরই একটা ঘটনা এবং আমার নিকটস্থ এক কাজিনের সাথে এই ঘটনাটা আসলে ঘটে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে এটা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ফুলখালী গ্রাম। জি, তো ঘটনার সুবিধাটা আমি এটা বলে রাখি রাসেল ভাই, যে আমাদের উপজেলায়, পুরো রাঙ্গাবালী উপজেলায় এখনো পর্যন্ত আপনার কারেন্ট পৌঁছায়নি, এটা সৌর বিদ্যুতে চলে। তো এটা আসলে সাধারণত রাতে এমনিতেই অনেক অন্ধকার থাকে। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন ছিল একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা হচ্ছে যেমন এটা ছিল একটা অমাবস্যার দিন। অমাবস্যা হচ্ছে এটাকে বলে আমাদের এলাকা প্রচলিত বলে যে মণি অমাবস্যা, মানে মণি অমাবস্যা। মণি অমাবস্যার বিশেষত্বটা একটু বলবেন? এটার বিশেষত্ব আমি জানি না। জি জি, এটা হয়তো অনেকেই এটার সাথে পরিচিত নয়, কারণ এটার বিশেষণ হচ্ছে যে আপনার সবগুলো অমাবস্যার ভিতরে এটা সবচেয়ে বেস্ট। যারা আপনার ওঝা কিংবা যারা জিন হাজির করে অথবা যারা বিভিন্ন ধরনের রিচুয়াল করে তাদের জন্য এটা স্পেশাল, কারণ এই দিনে হয়তো এই এন্টিটি গুলো বেশি ঘুরে বেড়ায়। তো ওই দিন রাতে আমাদের বাসায় আমার মা আসলে আমাদের এলাকারই একটা স্পেশাল এটাকে খাবার, এটা অনেকে জানে কিনা আমি জানি না, এটাকে বিস্কি বলা হয়। এটা হচ্ছে আপনার চাল, চিনি এবং গুড়ের আপনার মিশ্রণে এটা আর কি তৈরি করা, এটা ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার। তো ওই দিন তো যেহেতু আমার যে কাজিন ছিল, তো ওনার সাথে আমাদের ফ্যামিলির সাথে খুব একটা ঘনিষ্ঠ রিলেশন। তো ওই দিন উনিও আমাদের বাসাতে গিয়েছিলেন ওই বিস্কি খাবার জন্য। তো সন্ধ্যার পরে আমি আমার ভাই, আজকে উনি স্টুডিওতে আসছেন আমার সাথে, আমি আমার ভাই এবং আমার ফ্যামিলির সবাই, আমার সেই কাজিনও ছিল। তো আমরা সবাই একসাথে আমরা সেই বিস্কি একসাথে সবাই খেলাম। খাবার জি জি বিস্কি বলা হয়। এটা কি জিনিস? এটা আমি একটু আগে হয়তো বলেছি রাসেল ভাই, এটা হচ্ছে এক ধরনের খাবার, সেটা আপনার চাল, চিনি এবং আপনার গুড় এগুলো দিয়ে বানানো হয়। আচ্ছা, আমি আরো একবার শুনে নিলাম। জি জি, এটাকে বলা হয় বিস্কি। তো ওটা খাবার পরে তো আমার যে কাজিন ছিল, তো উনি মানে ওঠার জন্য খুব তাড়াহুড়া করলো।
তো তখন আমার মা আসলে, আমার মার ব্যাপারে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার মা আপনার কোনো কিছু ঘটার আগে এই বিষয়গুলো আসলে জানতে পারে, কারণ আমার মা একটা জিনিস দ্বারা পজেস, যদি কখনো সময় হয় নেক্সট টাইম আমি সেই ঘটনাটা বলবো। বাট তো আমার মা অনেক করে নিষেধ করলেন। আমার মা আসলে বুঝতে পারছেন যে ওর সাথে সামথিং রং, কোনো একটা ঝামেলা আছে, কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে, বাট উনি আসলে শুনলেন না। তো মা বললেন যে তুই যাস না, দেখ, ওনার নাম ছিল হিরণ, তো হিরণ তুই যাস না, তুই রাইতুল এবং মিঠুন আমার বড় ভাই, ওদের সাথে ঘুমিয়ে পড়। তিনি আসলে শুনলেন না, উনি মানে অনেকটা উপেক্ষা করেই উনি চলে গেলেন বাইরে। তো চলে যাবার পরে এটা আসলে উনি চলে যাবার হয়তো 10 থেকে 20 আধা ঘন্টা এরকম পরে আমরা একটা শব্দ শুনতে পেলাম আমরা বাসা থেকে। শব্দটা হচ্ছে অনেকটা গোয়ানির মতো, মানে মানুষ কেউ যদি আহত হয় কিংবা চিৎকার করে ভয় পেলে এরকম একটা সাউন্ড আসলে আমরা শুনতে পাচ্ছি, মানে পুরো স্পষ্ট না। তো আমরা ওই দিন রাতে আর বের হলাম না, কারণ হচ্ছে যে এটা একটা মনি অমাবস্যার দিন, সাধারণত আমাদের গ্রামে প্রচলিত, মানে এই দিনেও কেউ এরকম বের হয় না। তো আমার ওই ভাই ছিল খুব সাহসী, এই জন্য আসলে উনি বের হতে সাহস দেখিয়েছিলেন। তো আসলে পরে ওইদিকে ওনার সাথে যেটা ঘটে, উনি তো আমি রাসেল ভাই, আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা হচ্ছে আমার বাড়ির বর্ণনাটা আমি একটু দিই ছোট্ট করে। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের কর্নারে হচ্ছে আপনার একটা খেজুর গাছ, আর আরেক কর্নারে হচ্ছে আমাদের কবরস্থান, পারিবারিক কবরস্থান, আমাদের যে বাড়ির সেই পারিবারিক কবরস্থান। তো উনি যখন আমাদের বাড়ির দরজার খেজুর গাছের সামনে আসলেন, আসার পরে তো উনি দেখলেন যে কেউ ওনার নাম ধরে ডাকছে, যে কে, তুই তো আজকে অনেক বিস্কি খেয়েছিস, আমার জন্য কি এনেছিস, মানে এরকমের কিছু একটা প্রশ্ন করলো। তো উনি আসলে এটা তো অবাক হলেন না, কারণ উনি জানেন যেহেতু আজকে অমাবস্যার দিন, তো আমার মনে হয় কেউ আমাকে এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। মানে উনি আসলে বেসিক্যালি এগুলোতে কোনো পাত্তাই দিতেন না, মানে উনি এরকমের একটা লোক ছিলেন। তারপরে উনি সামনে গেলেন আর কি, তো খেজুর গাছের সামনে গেলেন, তখন একটা অস্পষ্ট একটা ছায়ার মতো তিনি দেখতে পেলেন। অস্পষ্ট একটা ছায়া, বাট ওটা মানুষের মতোই, আপনার ওটা ফর্ম যেটা, এটা মানুষের মতোই, বাট ওইটা মানে পুরোপুরি চেহারাটা তিনি দেখতেছিলেন। তো একটা সময় উনি যখন ওইটার সামনে গেলেন, সামনে যাওয়ার পর উনি ভাবছেন যে হয়তো আমাদেরই আরেক বড় ভাই আছে, ওনার নাম জাকি। তো উনি মনে করছেন যে উনি, যে আজকে তো অনেক অন্ধকার, এই কারণে ওনার চেহারাটা দেখা যাচ্ছে না হয়তো। তো উনি ওটার সামনে গেলেন, সামনে কি রে জাকি, তুই আমার সাথে দুষ্টামি করছিস, এটা বলার সাথে সাথেই ওইটা হচ্ছে ওনাকে জোরে একটা ধাক্কা মারলো, মানে পুকুরের দিকে ধাক্কা মারলো, যাতে উনি গিয়ে পুকুরে পড়ে যায়, মানে এভাবে আর কি ওনাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে উনি ভাবলেন যে ও আজকে একটু বেশি করতেছে, মানে ধাক্কা মারে এরকম, এটা কি ধরনের বদ অভ্যাস। তো উনি আসলে উনি উঠলেন, ওঠার পরে উনি বললেন যে আমার সাথে দুষ্টামি করতেছিস, আমিও তোকে আজকে পুকুরেই ফেলাবো। তো উনি তখন ওই জিনিসটার গায়ে হাত দিলেন ফার্স্ট টাইম। তো গায়ে হাত দেওয়ার পরে উনি যেটা ফিল করলেন রাসেল ভাই, সেটা মানে উনি দেখলেন যে ওর গায়ের লোম, এটা অনেক লোমস একটা শরীর, এবং শরীরের লোমগুলো হচ্ছে আপনার অনেক লম্বা লম্বা লোম। ওই সময় তিনি আসলে কোনো চেহারা দেখতে পাচ্ছিলেন, তো উনি বুঝেন নাই। তো লোম যখন তিনি দেখলেন, তখন আসলে বুঝতে পারলেন যে না, এই জিনিসটা ঝামেলা আছে, জি ঝামেলা আছে, এটা প্যারানর্মাল কোনো একটা কিছু। তখন তিনি বুঝতে পারলেন যে এটা জাকির না। তো তখন ওটার সাথে কতক্ষণ ওনার ধাক্কাধাক্কি হলো, ধাক্কাধাক্কি হওয়ার এক পর্যায়ে উনি অনেকটা দুর্বল হয়ে পড়লেন। অনেক শক্তিশালী লোক কিন্তু উনি, বাট ওই সময় আসলে উনি অনেক দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হওয়ার পরে আসলে উনি তখন আল্লাহ আল্লাহ করতেছিলেন, যে দোয়া দুরুদ জানে, দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছিলেন, বাট ওনার মুখ দিয়ে কিছুই বের হলো না। একটা সময় ওইটা ওনাকে ধাক্কাতে ধাক্কাতে একেবারে পুকুরের পাড়ে নিয়ে আসে। তো আমাদের পুকুরের পাশে আর একটা রেন্টি গাছ ছিল, তো রেন্টি গাছটা উনি তো ওই সময় চেষ্টা করেন যে যতটা সম্ভব রেন্টি গাছটাকে ধরে যাতে ওটা নাকি পুকুরে না ফেলতে পারে। তো তখন ওইটা আবার বলল যে আজকে তোকে পুকুরে ফেলেই আমি মারবো, তুই আজকে বিস্কি খেয়ে এসেছিস, আজকে মনে অবস্থা তুই কাজটা ভালো করেছিস, তোকে আজকে পুকুরেই ফেলবো। তো এমন সময় উনি আসলে চিৎকার দেন জোরে, ওই চিৎকারটা আসলে আমরা শুনতে পাই গোঙানির শব্দের মতো। তো উনি আসলে মানে নিজে যা যা জানেন, যে দোয়া কালাম বা যে সূরা যেগুলো জানেন, উনি আসলে সব পড়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ করে উনি সোজা আসলে আরেকটা জিনিস আমাদের গ্রামে বা আমাদের এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এই যে জিন বলেন বা যে প্যারানর্মাল যে জিনিসগুলো বলেন, এগুলো হচ্ছে ওরা আপনার ওটাকে বলে সরকারি রাস্তা, সরকারি রাস্তায় ওরা উঠে না, মানে ওরা বাইরে কিংবা এরকম সাইড থেকে ওরা আপনাকে অ্যাটাক করবে, কিন্তু কখনো রাস্তার ভিতরে ওরা উঠবে না। এটা হচ্ছে আর একটা বিষয়। তো ওটা ওনার পিছে পিছে দৌড়ালো, পিছে পিছে দৌড়ানোর পরে
ওনারা আমাদের ওখানে একটা চৌমাথা বলে ওটাকে, আমাদের চৌমাথা, ওখানে একটা মেশিন ছিল আপনার ধান ভাঙানোর, ধান থেকে চাল করার যে মেশিনটা। আর আরেকটা জিনিস হচ্ছে এগুলোর ব্যাপারে এরা লোহাকে ভয় পায়, মানে লোহা বা আগুন এগুলো দেখলে এরা আসলে অনেক ভয় পায়। তো তখন ওটা যখন ওনার পিছে পিছে গেল, তো উনি ওই ইসের সামনে এসে, উনি তো কিছু দেখতে পাচ্ছিলেন না, ওই মেশিনটার সামনে এসে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি আসলে অস্পষ্ট ভাবে শুনতে পেলেন যে ওইটা বলতেছে যে আজকে তোর ভাগ্য অনেক ভালো, তুই ওই মেশিনটাতে যদি তুই আজকে ওখানে না যাইতি তাহলে তুই আসলে আজকে বেঁচে ফিরতে পারতি না। পরে আসলে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আচ্ছা, জি। পরের দিন আসলে সবাই ওনাকে যখন নেয়, উনি আসলে 2-3 দিন পরে ওনার হুঁশ ফিরে, বাট উনি তখন অসুস্থ ছিলেন। তো তখন তিনি ওই ঘটনাটা বলেন, কিন্তু 2-3 দিন আগে আসলে আমরা কিন্তু বিষয়টা আজ করতে পারছি। সেটা হচ্ছে যে আমার যে মায়ের সাথে যেই জিনিসটা বা যেটা আমার মায়ের সাথে আছে, ওই জিনিসটা হচ্ছে আপনার ওটা আমাদেরকে ইনফর্ম করে এরপরে। আর এটা হচ্ছে প্রত্যেক অমাবস্যার সময় এটা আমার মায়ের ইয়াতেই থাকে, মায়ের শরীরে থাকে, শরীরে ওইটা এসে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের কথা আমাদেরকে জানায়। তো ওইটা মায়ের শরীরে এসে, জি জি, আচ্ছা, ওটা এখনো আছে। ওইটা আসলে আমার মায়ের, জানি না এটা দুর্ভাগ্য নাকি, এটা আসলে এখনো আমার মায়ের সাথে একটা পজেস্ট। তো ওইটা যখন আসলো এসে বললো যে ওকে তো আমি বারণ করছিলাম, ওকে আমি অনেকবার বারণ করছি, কিন্তু তারপরও ও আসলে আমার কথা শোনেনি। তো ওকে আমার ভাই, ওনার হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে আমার মায়ের সাথে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার ওরা 2 ভাই। তো 2 ভাই ওরা আমার মায়ের সাথে যেটা আছে ওইটা আমাদের পুকুর পাড়ে একটা তুলো গাছ আছে ওইটাতে থাকে, আর ওর যে ভাই ওইটা হচ্ছে আপনার আমাদের খেজুর গাছ ওখানে থাকতো। তো ওর ভাইটা হচ্ছে একটু বদ প্রকৃতির, মানে মানুষকে ভয় দেখাতে কিংবা মানুষের সাথে ইয়া করতে ওর পছন্দ করে। তো ওটা আমার মায়ের সাথে যেটা ইয়া করে, ও বললো যে ওই আমার ভাই ওকে ও মিষ্টি জিনিস খেয়ে গেছে কিন্তু ও পানি খায়নি, আর ওরা আমি বারবার বারণ করছি, আর আজকে ছিল মৌনী অমাবস্যার দিন, তো এজন্য ওকে ও অ্যাটাক করছে। এরপরে আসলে আমার ওই ভাই প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত আসলে উনি জ্বর প্লাস বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা উনি ভুগছেন, এবং অনেক ওঝা প্লাস অনেক কিছু উনি ইয়া করছেন, বাট উনি 6 মাস তারপর ওনাকে ভুগতে হয়েছে। আর আরেকটা জিনিস বলে আমি আসলে শেষ করতে চাই রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমার মায়ের সাথে যে জিনিসটা, এটা আসলে আমরা আমাদের ফ্যামিলি সবসময় আমাদের ফ্যামিলির দিকে ওরা সেভ করে। এই যেমন আমি যে ঢাকাতে থাকি, তো অনেক সময় আমার মায়ের ওটা আসলে আমার মায়ের সাথে যখন ভর করে তখন এসে বলে আমার কথা, বিভিন্ন ধরনের কথা বলে যে ও বাসায় একা ছিল, ওকে আজকে আমি দেখেছি ও আজকে দরজা না দিয়ে ঘুমিয়ে গেছে। তো এটা আসলে আমার মার জানার কথা না। তো পরের দিন হয়তো আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কি কালকে রাতে দরজা না দিয়ে ঘুমিয়েছো, এটা তুমি কিভাবে জানলে? আমি তো সকালে আসলেই দেখি যে দরজা আমি লক করি নাই। পরে আসলে এই জিনিসগুলো হয়, এবং দেখা যাচ্ছে যেমন আমি আজকে জানি না, আমি এটা ফিল করতে পারতেছি যে আমরা যখন রাতে কখনো বের হই, যেমন আজকে আপনাদের স্টুডিওতে আসলাম, তো হয়তো ওই জিনিসটা হয়তো আমাদের সাথে, আমার ভাইও আসছে, তো আমাদের সাথে আসলে ওই জিনিসটা হয়তো এখানেও আসছে। আচ্ছা, তো এটাই ছিল আসলে এখানেও আসছে। জি, আমি মোটামুটি ফিল করতে পারতেছি হয়তো এটা এখানে এসেছে। এবং আপনাদের কোনো ক্ষতি তো করে না, তাই না? এটা আসলে আমাদের কোনো ক্ষতি করে না, এবং এটা আমার মায়ের সাথে আর কি এটা আসলে আমার মায়ের সাথে এমন ভাবে পজেস্ট, এটা আমার মায়ের হয়তো মৃত্যু ছাড়া এটা আসলে মানে অ্যাটাচমেন্টটা এরকম। এবং এটার পিছনে আরো একটা ঘটনা আছে। সো যদি নেক্সট টাইম আসলে সময় পাই কিংবা আমাকে ইনভাইট করা হয়, তাহলে আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ ওই ঘটনাটা শেয়ার করব। আর আমি সবার কাছে চাচ্ছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার মা আসলে খুবই একটা দুর্বিষহ একটা জীবন আসলে উনি নির্বাহ করতেছেন। কারণ এই জিনিসগুলা থাকলে আসলে দেখা গেছে কেউ মারা গেছে, উনি সেখানে যেতে পারেন না, বা কোথাও নতুন বাচ্চা হয়েছে, সদ্যজাত বাচ্চা হয়েছে, ওখানে তিনি যেতে পারেন না, বা এরকমের অনেক কিছু, রাতে একা থাকতে পারেন না কোথাও। আসলে এই জন্য আসলে আমি চাই যে ভূত এফএমের যারা লিসেনার আছে তারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং আমার মা যাতে আবার সুস্থতা ফিরে আসতে পারে। এই জিনিসটা হয়তো আমাদের কোনো ক্ষতি করে না, বাট কেউই চায় না যে এরকম একটা কিছু বহন করতে বা সঙ্গে রাখতে, তাই তো? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ফাইনালি দ্য টাইম ইজ হিয়ার, দ্য বিগ ক্যাট উইল বি কামিং আউট অফ দ্য বক্স। Thank you so much for all the messages, and congratulations to all the lucky winners out there. So guys, brace yourself, and only 3 days to go. আপনারা সবাই জানেন, I'm super excited about the launch of the leading sports brand in the world,
Puma's first ever store in Bangladesh. Oh my God! অনেকদিন ধরে নিশ্চয়ই আমরা ওয়েট করছিলাম এটার জন্য, and that's right. At Banani 11 on 7th of April, আমি ইনশাল্লাহ আশা করছি যে ডেফিনেটলি আমি এটা ভিজিট করবো, and আপনারাও আশা করছি ভিজিট করবেন। এবং আমার কাছে স্পোর্টসের মানে জিনিসগুলো এমনিতেই অনেক অ্যাট্রাকটিভ হয়, আমার চেয়ার পুমার তো কোনো কথাই নেই। এবং আশা করছি যে আপনারা সবাই আসবেন এবং যাবেন কোন একটা সময় 7 তারিখের পর থেকেই। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়, আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি দুর্লভ, আমি এসেছি নিকুঞ্জ 2 ঢাকা থেকে। জি। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার এক বড় ভাইয়ের কাছে শোনা। জি বলেন। তো ঠিক আছে, তো কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমি ওনার নাম এবং ঘটনার প্রেক্ষাপট আমি মেনশন করছি না। তো ঘটনা শুরু করছি। ঘটনাটা মূলত 2003 সালে। তো তখন 2003 সালের ডিসেম্বরে ওনারা বার্ষিক পরীক্ষার পর সিদ্ধান্ত নিলেন ওনার দাদা বাড়িতে যাবেন। তো ওনার দাদা বাড়ি কোথায় সেটা আমি মেনশন করছি না। তো তখন ওনার দাদা অসুস্থ ছিলেন। তো ওনারা যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর ওনার দাদা মারা যায়। আচ্ছা। তো দাদা মারা যাওয়ার পর ঠিক তার 2 থেকে 3 দিন পর ওনার সাথে প্রবলেমটা শুরু হয়। দেখা যেত ঠিক মাগরিবের আজানের সময় উনি মিসিং, বাসা থেকে ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো অনেক খোঁজাখুঁজির পর ওনাকে পাওয়া যেত ওনার দাদার কবরের পাশে উনি বসে আছেন। তো এরকম প্রায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 দিন এরকম চলতে থাকে। তো তখন সবাই ভাবে যে হয়তো দাদা তার কাছে অনেক প্রিয় ছিল, এই জন্য হয়তো দাদার এমন মৃত্যু উনি এত সহজে মেনে নিতে পারেনি, এই জন্য উনি দাদার কবরের পাশে বসে থাকে। তো একটা সময় পর ওনারা সিদ্ধান্ত নিলেন ওনারা আবার ওনাদের বাসায় ব্যাক করবেন। তো বাসায় ব্যাক করার পর ওনার সাথে প্রায় 1 থেকে 1.5 মাস পর আবার প্রবলেম শুরু হয় যে উনি বাসার ভেতর থেকে হঠাৎ করে মিসিং, ঠিক সন্ধ্যায় মাগরিবের আজানের সময়। অনেক খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো ওনার দাদি তখন বুঝতে পারে যে এটা হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে, নয়তো এরকম বাসা থেকে একটা মানুষ কোনোভাবে মিসিং হতে পারে না। বাসার ভেতর থেকে যদি কেউ বের হয়ে যায়, মেইন ডোর যদি কেউ লক করে তাহলে লক থাকবে, নয়তো মেইন ডোরটা খোলা থাকবে, কিন্তু মেইন ডোরটা ভেতর থেকে লক করা, কিন্তু কেউই লক করেনি। আচ্ছা। তো ওনারা বুঝতে পেরে একটা হুজুরের কাছে যায়। তো হুজুর ওনাকে সূরা টুরা পড়ে পানি পড়া দেয় এবং সেই সাথে একটা তাবিজ দেয়। তো উনি যখন সন্ধ্যার সময় প্রাইভেট পড়ে আসতেন, তো আসার সময় যখন ওনার ফ্রেন্ডদের সাথে আসতেন তখন ওনার প্রবলেম হতো না। যখন উনি একা আসতেন বাসায়, ওই সময় ওনার বাসায় আসার জন্য যে একটা বট গাছ ছিল, ওই বট গাছে সামনে আসার পর ওনার তাবিজটা অটোমেটিক খুলে পড়ে যেত, মানে ওনার তাবিজটা পাওয়া যেত না। বাসায় আসার পর দেখতো যে ওনার হাতে সেই তাবিজটা নেই। তো এরকম প্রায় 2 থেকে 3 দিন হুজুরের কাছে যাওয়া হলো এবং তাবিজ দিতে থাকলো, কিন্তু তাবিজ থাকে না। তো একটা সময় হুজুর বলল যে স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে গলায় পরিয়ে দিতে হবে। তো সেভাবেই করলো, স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে দিল। তো এরপর প্রায় প্রবলেমটা একটু কমে এসেছে। দেখা গেল তখন মাসে 1 থেকে 2 বার এই প্রবলেমটা হতো। তো আস্তে আস্তে তখন 2 বছর পার হয়ে যায়। উনি তখন ফিল করে যে না, ওনার সাথে এরকম প্রবলেম আর হচ্ছে না। তো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি তাবিজটা খুলে রাখবেন। তো খুলে রাখার পর ওনার সাথে প্রবলেমটা আরো বড় আকারে শুরু হয়। দেখা গেল এমন প্রবলেম হলো যে উনি যখন পড়ছেন তখন মানে ওনার মনে হচ্ছে যে রুমে একজন কেউ এসেছে, এবং রাতে ঘুমানোর সময় হঠাৎ করে উনি ফিল করতেন যে মানে ঘুম ভাঙার পর ফিল করতেন যে ওনার রুমে কেউ একজন হাঁটছে, বা উনি একটা শ্যাডো দেখতে পেতেন, কিন্তু সেই শ্যাডোটা কি ছেলে নাকি মেয়ে সেটা উনি বুঝতে পেতেন না। আচ্ছা। তো এরপর একটা সময় ওনার সাথে কথা বলা শুরু হয় ওই অশরীরীটার। তো কথাটা ছিল এমন যে মানে একটা মেয়ে ভয়েস। ওনার ভাষ্য মতে মানে কোনো মানুষের ভয়েস এত সুন্দর হতে পারে এটা মানে ওনার ধারণা ছিল না। তো মেয়ে ভয়েসটা ওনাকে অনেক কিছু বলতো। তো একটা সময় উনি যখন পড়তেন হঠাৎ করে ওনার রুমে আসার পর উনি ভয় পেয়ে যেতেন। তো সে মেয়ে ভয়েসটা তখন বলে উঠতো, কি রে ভয় পেয়েছিস? ভয় পাবি না, তুই পড়, আমি আছি এখানে। তো উনি তখন মনে মনে এটা ভাবতেন যে ভয় পাবো না, তুই তো ভয়ের কারণ। এই কথাটাই মনে মনে ভাবনাটা সেটা আবার রিপিট করতো যে কি বলছিস মনে মনে, আমি ভয়ের কারণ। তো উনি তো এরপরে মনে মনে মানে ভাবনাটা ছেড়ে দিলেন। তো সেটা আবার ওনাকে এটাও বলতো যে আমি যে তোর সাথে আছি বা কথা বলি এটা তুই কাউকে বলবি না। তো ঠিক আছে, উনি ভয়ে কাউকে বলে না তখন বিষয়টা। তো একটা সময় তখন এমন হয়েছিল যে একদিন উনি মিসিং, সেই মাগরিবের আজানের সময় থেকে উনি মিসিং। ওনাকে রাত 12টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
তো ঠিক 12টার পর ওনাকে খুঁজে পাওয়া গেছিল। ওনার বাসার পাশে একটা বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ে উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। কিন্তু এর আগে ওই বাঁশঝাড়ের সবাই খোঁজাখুঁজি করার পরও সেই সময় দেখতে পায়নি, কিন্তু পরবর্তী সময় দেখতে পেয়েছিল। আচ্ছা। তো বাসায় নিয়ে আসার পর উনি তখন ওনার মার সাথে বিষয়টা শেয়ার করেন যে আমার সাথে এগুলো হচ্ছে, এরকম কথা বলছে আমার সাথে। তো সেটা আবার আমি মানে মিস করে গেছি একটা জিনিস, সেটা ওনাকে বলতো যে আমি যে তোর সাথে কথা বলি, এটা যদি তুই কাউকে বলিস তাহলে তোর ক্ষতি হবে, আমি তোর ক্ষতি করব। তো উনি ভয় পেয়ে ওনার মার সাথে বিষয়টা শেয়ার করে যে আমার সাথে এরকম সমস্যা হচ্ছে। তো শেয়ার করার পর প্রবলেমটা শুরু হয়েছে ঠিক উনি যখন রাতে ঘুমায়, ওনার শরীরে ঘুমের মধ্যে কেউ 3টা নখের আঁচড়ের দাগ পাওয়া যেত, মানে ঘুমের সময়। আর এমন হতো যে মানে ওনাকে চড় দিত, গালে চড় দিত, তো 3 আঙ্গুলের দাগ বসে যেত গালে। তো বসে যাওয়ার পর আবার উনি যখন পড়তে থাকতেন তো সবাই দেখতো যে উনি মানে উনি পড়ার সময় উনি ফিল করতেন যে কেউ একজন ওনার মাথায় চুল ধরে ঝাঁকাচ্ছিল। আচ্ছা। কিন্তু বাসার অন্য মেম্বাররা দেখতে পেতেন যে উনি নিজেই নিজের চুল ধরে ঝাঁকাচ্ছে। তো উনি সবকিছু শেয়ার করার পর ওনার মা সিদ্ধান্ত নিলেন যে না, এইভাবে আর হচ্ছে না, একজন ভালো কবিরাজের কাছে যেতে হবে। তো ওনারা একজন কবিরাজের কাছে গেলেন। তো কবিরাজ মানে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করে। তো তখন যা যা থাকে আর কি, আপনার আগরবাতি, মোমবাতি, শুকনা মরিচ, ঝাড়ু, কাঁচা হলুদ, আরো যা যা থাকে, কোরআন শরীফ, তো এগুলো নিয়ে সন্ধ্যার পর যে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। তো সূরা পড়তে থাকা অবস্থায় উনি একটা সময় সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর উনি সেন্সলেস অবস্থায় ওনার ভিতর থেকে একটা মেয়ে ভয়েসে কথা বলছে যে তোরা আমাকে কেন ছাড়াতে চাচ্ছিস। তো কবিরাজ বলছে যে তুই ওকে কেন মারছিস, ওকে কেন বিরক্ত করছিস। তখন বলছে যে আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার কথা কারোর সাথে শেয়ার করবি না, কিন্তু সে ওর মার সাথে শেয়ার করেছে। তো এরপর কবিরাজ ওকে জিজ্ঞেস করলো যে তুই মানে ওর উপর কেন ভর করেছিস। সে বলল যে ওর দাদা যখন মারা যায় ওই সময় কবরস্থানের বাইরে আমি ছিলাম, সে যাওয়ার সময় ওকে আমার ভালো লেগেছে, এই জন্য আমি ওর উপর ভর করেছি, আমি ওকে কখনো ছাড়বো না, আমি সারা জীবন ওর সাথে থাকবো। আর যদি কেউ তুই যদি চাস আমাকে ওর কাছ থেকে সরাতে, আমি তোর ক্ষতি করবো, আমি তোকে বাঁচতে দিব না। আচ্ছা। তো তখন কবিরাজ বলল যে ঠিক আছে, আমার বাঁচতে হবে না, তুই ওকে ছাড়, তুই যে কোনো মূল্যে ওকে ছাড়, না তো আমি তোকে মেরে ফেলবো। আচ্ছা। তো অনেক তর্ক বিতর্কের পর সে একটা সময় যাওয়ার জন্য রাজি হয়। তো তখন কবিরাজ বলল যে তুই যে চলে যাবি এটা কি প্রুফ রেখে যাবি। তো তখন সে বলল যে আমি চলে যাব, আমি ওর পিঠে 3টা নখের আঁচড়ের দাগ থাকবে, তাহলে বুঝা যাবে আমি চলে গেছি, কিন্তু আমি চলে যাব, কিন্তু আমি তোকে ছাড়বো না। তো তখন কবিরাজ যা যা করার করলেন। তো একটা সময় দেখা গেল যে ওনার পিঠে আসলে 3টা নখের আঁচড়ের দাগ ছিল। তো তখন বুঝা গেল যে সেটা ওনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ওনার সেন্স আসার পর উনি যেটা দেখতে পায়, সেই কবিরাজের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে আপনার ফোসকা টাইপ, ফোসকা শরীরে, সারা শরীরেই ছোট বড় অনেকগুলো ফোসকা পড়ে গেছে। তো উনি যেটা পরবর্তীতে ওনার মার কাছে শুনতে পায় যে উনি যখন সেন্সলেস অবস্থায় ছিলেন তখন কবিরাজ যখন সূরা পড়ছিল তখন ওনার শরীরে আস্তে আস্তে একটা একটা করে ফোসকা পড়ছিল। তো তার ঠিক 1 সপ্তাহ পর সেই কবিরাজটা মারা যায়। আচ্ছা। তো এরপর মূলত ওনার সাথে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখনো মাঝে মাঝে ওনার সাথে কিছু প্রবলেম হয়, যেমন ওনার মনে হয় যে ওনার রুমে কেউ রাতের বেলা হাঁটছে বা মানে কোনো একটা সাউন্ড পায় উনি, আর এখনো উনি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে উনি বুঝতে পারে যে এখানে প্রবলেম ফিল করতে পারে। আচ্ছা। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন চলে যাব, আমাদের আরো একজন অতিথি আছেন, তার নাম শুনে আসবো আমি, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। আমি মিঠুন, আসছি লালবাগ শহীদনগর থেকে। জি জি, আমি কি ঘটনা শুনবো? জি, আপনার ঘটনা শুনবো। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা রাইট রাসেল ভাই? জি বলেন। তো ঘটনাটা আমার গ্রামের, আমার ছোট ভাই একটু আগে ঘটনাটা বলছিল, আমাদের সেই বাড়ির কেন্দ্রিক একটি ঘটনা। তো আমি একদিন রাতে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার একটু ঝগড়া হয়, বিশেষ করে ঝগড়া বলতে বাবা মার সাথে তর্কাতর্কি হয়, তারা আমাকে একটু রাগারাগ করার পরে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাই। তো সেদিন চাঁদনি রাত ছিল, মানে বাইরে অনেক ফর্সা ছিল, যার কারণে আমি ভয় পাইনি। তখন রাত 11:45 মতো হবে। তো আমি তখন বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি আমাদের এখানে 2টা সমিল ছিল,
তো আমি প্রথম 6 মিনিটে গিয়ে চুপচাপ বসেছিলাম। আমার এমনিতেই মন খারাপ, আব্বা মা একটু রাগারাগ করেছেন, যার ফলে আমি সেখানে বসেছিলাম। তো কিছুক্ষণ পর সেখানে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ শুরু করলো হঠাৎ করে। তো আমি বিচলিত হলাম না, আমি ভাবলাম যে বিষয়টা সিম্পল, কুকুর ঘেউ ঘেউ করতেই পারে স্বাভাবিক, কিন্তু মানে যখন এটা দেখলাম যে অত্যাধিক পরিমাণে ঘেউ ঘেউ করতেছে, তো আমি সিদ্ধান্ত নিলাম যে না, সামনের 6 মিনিটে গিয়ে আমি বসি। তো তারপর আমি সাথে সাথে সেখান দিয়ে উঠে সামনের 6 মিনিটে গিয়ে বসলাম, এবং সেখানেও আমি গিয়ে চুপচাপ ঝিম মেরে বসে রইলাম, যেহেতু আমার মনটা খারাপ। তো সেখানেও ওই একই অবস্থা আছে ভাই, কিছুক্ষণের ভিতরেই সেখানে আবার আমি কুকুরের ওই ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলাম। তো এবার আমি আমার মেজাজটা হারিয়ে ফেললাম যে না, যে কি হচ্ছেটা কি আমার সাথে, আমি যেখানে যাচ্ছি সেখানে আমার সাথে। তো আমি সিদ্ধান্ত নিলাম, আমি যেহেতু রাগ করে বাসা থেকে বের হয়েছি, তো আমি এখানে এত তাড়াতাড়ি বাসা যাওয়া যাবে না, আমার বাজারেতে আমার একটা বন্ধুর দোকান আছে, আমি আপাতত গিয়ে ওর সাথে বসবো অথবা গল্প করব। তো আমি মিল থেকে পাশে একটা বড় মাঠ আছে, খালি মাঠ, ওই আমি ভাবছি যে ওই মাঠটা পার পেরিয়ে রাস্তায় উঠে তারপর দোকানে চলে যাবো। তো আমি গেলাম সেখানে, যাওয়ার মিল নামলাম। ওই বিলের ভিতরে আবার একটা বাড়ি ছিল, ওখানে একজন স্থানীয় হুজুর ছিলেন, ওনার বাড়িটা ছিলেন। তো আমি যখন ওনার বাড়িটা ক্রস করতেছিলাম, বাড়ির পিছনে জাস্ট পিছনে যখন দিয়ে আমি ক্রস করছিলাম, তো হঠাৎ একটা শব্দে বিচলিত হয়ে যায়, মানে যদি কেউ কারোর দিকে ঢিল ছুঁড়ে মারে অনেক জোরে, তাহলে এরকম একটা শব্দ হবে। আমি দেখলাম যে আমার পাশেই একটা ঢিল পড়ে রয়েছে। তো তখন আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং ভাবলাম যে না, হয়তো বা খারাপ কোনো কিছু হচ্ছে, যেহেতু বাবা মার সাথে তর্কাতর্কি করছি, আমার বাসায় ফিরে যাওয়া উচিত। তো আমি বাসায় ফিরে যাব, আবার ভাবতেছি না আমি তো রাগ করছি, এত তাড়াতাড়ি বাসায় ফিরে যাব না। তো আমি এরকম ভাবতে ভাবতে আমি আর ওই আমার বন্ধুর দোকানের দিকে আগানোর সাহস পেলাম না, আমি আমার বাড়িতেই ফিরে যাচ্ছিলাম। তো বাড়িতে ফিরে যাওয়ার পর ওই পথিমধ্যে যখন আমি আসলাম, তখন আমি ভাবলাম যে না, আবার একটু মিলের কাছে দাঁড়াবো। তো ভাবলাম না যে না, বাড়িতে গিয়ে বসি, ঘরের ভিতরে ঢুকবো না, আমি জাস্ট বাইরে অপেক্ষা করবো, যখন দেখবো যে বাবা মা ঘুমিয়ে গেছেন তখন আমি ঘরে ঢুকবো। তো আমি যখন দরজা দিয়ে ঢুকছিলাম, তো দরজা দিয়ে ঢোকার সময় আমি জাস্ট দেখলাম যে পাশে 2টা কুকুর এবার শুধু শুধু ঘেউ ঘেউ করছে, এবার বেশি না। তো আমি দরজা দিয়ে প্রবেশ করলাম, এবার আমি আমার বাড়ির কাছাকাছি থাকাতে তেমন একটা ভয় পেলাম না। তো জাস্ট তারপর আমার ছোট ভাই মেনশন করেছে যে আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান আছে, তো কবরস্থানের পিছনে নারকেল গাছ আছে 2টা। আমি ভাবলাম যে না, সেখানে গিয়ে আমি বসে থাকি, যখন আব্বা আম্মা ঘুমিয়ে যাবে, আমি যখন দেখবো যে লাইট অফ হয়ে গেছে, এখন তারা আমার জন্য অপেক্ষা করে না, তখন আমি চুপে চুপে বাসায় ঢুকে যাব। তো আমি সেখানে গিয়ে বসলাম কিছুক্ষণ। তো বসার পর রাসেল ভাই মূলত আমার সাথে ঘটনাটা শুরু হয়। তো সেখানে আমি দেখতে পেলাম যে হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম, কোনো কিছু বাতাস যদি বয়ে যায় আর যদি ফিস ফিস করে আওয়াজ হয়, তখন যে পরিস্থিতিটা হবে জাস্ট ওরকম একটা পরিস্থিতি। তো আমি পিছনে ফিরে তাকাবো, আবার তাকাবো না, যেহেতু বাঁশঝাড়ের কাছাকাছি হয়, ওখানটাতে চাঁদের আলোটা পড়ছিল না, জাস্ট ওখানটা অনেক অন্ধকার ছিল এবং কিছু দেখা যাচ্ছিল না। তো আমি ভাবলাম যে না, পিছনের দিকে তাকাবো না, আমি জাস্ট চলে যাব, সামনের দিকে চলে যাব, যেহেতু আমার ভয় করতেছে। আবার ভাবলাম যে না, এখানে কি হচ্ছে আমি একটু দেখি। তো আমি পিছনের দিকে তাকালাম এবং সেখানে আমি একটা ছায়ার মতো দেখতে পেলাম জাস্ট। তো যখন আমি ছায়ার মতো দেখতে পেলাম, তখন আমি কিউরিয়াস হয়ে গেলাম যে না, আসলে এটা কি কোনো গাছের ছায়া, নাকি কোনো মানুষ আমাকে ভয় দেখাচ্ছে আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার ফলে, নাকি অন্য কিছু আমাকে দেখতে হবে। তো আমি আবার ভয়ও পাচ্ছিলাম যে সামনে কবরস্থান, বাঁশঝাড়, আমার কি যাওয়াটা ঠিক হবে কিনা, আসলে সেটা আমি বুঝতে পারছি না। তো তারপরও আমি সেখানে সামনে আস্তে আস্তে যাচ্ছিলাম, ও যখন অগ্রসর হলাম একটু পর আমি যা দেখলাম যে ওই ছায়াটার উপরের দিকে একটা 2টা চোখ না, একটা চোখ একদম রক্তের মতো জল করছিল। তো ওটা দেখে আমি হতবাক হয়ে যেতে, আসলে আমি কোথায় যাচ্ছি, আমার তো দিকে যাওয়া উচিত না। আমি চাচ্ছিলাম যাতে আমি অজ্ঞান হয়ে যাই। আমি ভাবছিলাম যে এটা আমি মেনে নিতে পারছিলাম না, আসলে আমি জীবনে কোনোদিন কখনো এরকম কোনো কিছু দেখিনি, যার ফলে এটা আমি বুঝতে পারছিলাম না আসলে আমি এটা কি দেখতেছি। আর তখনই আমি জাস্ট রাসেল ভাই, আমি বুঝতে পারলাম, মনে হয় যেন আমাকে ওটা ডাকছে যে তুই এদিকে আস। আর আমিও মনে করতেছি যে আসলে আমার যাওয়া উচিত। আমি কি বলবো, আমি ওই ছায়াটা আমাকে যা যা করতে বলছে, আমার ইচ্ছে করতেছে যে আসলে আমার ওইটাই করা উচিত। কিন্তু তখনই পাশে আমি আর একটা ছায়া দেখতে পেলাম, জাস্ট সেটা কালো ছিল না। ওই প্রথম ছায়া, যে ছায়াটা আমি দেখছিলাম সেটা ছিল অনেক কালো, কিন্তু ওই ছায়াটা কালো ছিল না। আচ্ছা।
যার ফলে আমি দেখতে পেলাম যে ওই ছায়াটা আমাকে, আমি মানে দেখলাম আর কি, যে বলছে যে তুমি এদিকে এসো না, তোমার এদিকে আসা উচিত না, তুমি এখান থেকে সরে যাও, তুমি এখান থেকে সরে যাও। কিন্তু যখন এই কথাটা ওই মানে অন্য ছায়াটা বলছিল, ওই যে কালো যে ছায়াটা আমি দেখছিলাম, আমি মনে হয় যে আমি নিজে ওখানে গোলাম হয়ে গেছি। মানে আমার মনে হচ্ছে যে ও আমাকে যা বলবে আমার সেটাই করা উচিত। ও যেহেতু আমাকে কবরস্থানের দিকে ডাকছে, আমার কবরস্থানের দিকেই যাওয়া উচিত। ওই যে আরেকটা ছায়া আমাকে নিষেধ করছে, এটা আসলে আমি কেয়ার করছিলাম। তো আমি যখন যাব, তো আমি যখন মানে ওই কালো ছায়াটার কথা অনুযায়ী আমি সামনের দিকে আগাতে লাগলাম। আগাতে আগাতে আমি হঠাৎ করে অনুভব করলাম যে আমার সামনেই একটা বাঁশঝাড়। তো বাঁশঝাড়ের সাথে আমি ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার সাথে সাথে রাসেল ভাই আমি অনুভব করলাম যে যদি কেউ আমার হাত ধরে অথবা আমার ঘাড় ধরে সামনের দিকে ধাক্কা দেয়, তাহলে মানে যেরকমটা ফিল হবে, আমি জাস্ট ওরকম কিছু ফিল করলাম যে আমাকে কেউ আমার এই ঘাড় ধরে ধাক্কা দিয়ে সামনের দিকে যেতে বলতেছে। আচ্ছা, তো তখন আমি হঠাৎ করে আমার মনে হচ্ছে যে না, আমার তো সামনের দিকেই যাওয়া উচিত, আমার তো কবরস্থানের দিকে যাওয়া উচিত না। আর আমি বিশেষ করে রাসেল ভাই দিনের বেলাতেও ওই দিকে বেশি যেতাম না, মানে ভয়, কবরস্থান, বাঁশঝাড় এগুলো আমি খুব ভয় পেতাম ছোটবেলা থেকে। আর কখনো এগুলো আমি মানে ওরকম কিছু দেখলে তারপরে ওখান থেকে আমি কতক্ষণ যাওয়ার পর আমি মানে দৌড় দিলাম এবং বেহুশ হয়ে গেলাম। এবং ঘরে যাওয়ার পর আমি ওই বেহুশ হয়ে যাওয়ার পর আমার আব্বা আম্মা এসে আমাকে নিয়ে গেলেন। তো তারপর আমার কিছু মনে নেই। সকালবেলা আমার আব্বা আম্মা যা বলছিল যে মানে রাত্রে নাকি আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি এবং বলছিলাম যে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পরে রাসেল ভাই ওই যে আমার মায়ের সাথে যে প্রবলেমটা আছে, মানে এখন প্রবলেম বলি আর যাই বলি, ওটা তো আছে। তো ওটা থেকে জানতে পারি যে ওখানে একটা খারাপ জিন ছিল। আর আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন সাথে সাথে ও নাকি আমার পিছু নিয়েছিল, মিলে যখন গিয়েছি তখনও ডিস্টার্ব করছিল। আমি যেখানে যেখানে ছিলাম সেখানে সেখানে আমাকে ডিস্টার্ব করছিল এবং উনি থাকার কারণে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য, আপনাকে ধন্যবাদ অনেক। আমরা চলে যাব আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। এবং শুরুতে আপনার নামটা একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান হোসেন বলতেছি, বারো থেকে আসছি। ঘটনাটা ঘটছিল আমার বাবাকে নিয়ে 2006-7 সালে। তখন আমি ক্লাস 8 বা 9 পড়ি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার বাবা প্রায় সময় রাত করে বাজার থেকে বাড়িতে ফিরতেন। তো একদিন প্রতিমধ্যে বাবা দেখতে পেলেন যে রাস্তা থেকে পানি উঠতেছে। তিনি বললেন, চিন্তা করলেন যে আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি হয় নাই, তো পানি আসলো কোথা থেকে। এটা ভাবতে ভাবতে উনি খেয়াল করলেন যে পানি বাড়তে শুরু করতেছে। হাঁটু সমান পানি, পানি থেকে হাঁটু থেকে তারপর কোমর সমান পানি, তারপর আস্তে 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 বুক বরাবর পানি হয়ে গেল। তো এই ঘটনার পর বাবা চিন্তা করতে লাগলেন যে আসলে পানি আসলো কোথা থেকে এবং এত পানি কোথা থেকে আসলো। তো তিনি খেয়াল করলেন যে পানিতে স্রোত হচ্ছে, হালকা হালকা স্রোত হচ্ছে, সাথে ছোট ছোট ঢেউ। উনি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন যে আসলে কি ঘটতেছে কি ঘটতেছে। উনি বুঝতে বুঝতে দেখলেন যে আপনার সমুদ্রের মতো যেমন ঢেউ হয় বড় বড়, ওইরকম ঢেউ শুরু হয়ে গেছে। তো উনি তৎক্ষণাৎ কিছু বুঝতে না পেরে কি করলেন, আপনার কি যেন সূরাটার নাম ভুলে গেছি। আচ্ছা, সেটা বলতে হবে না, আপনি আপনার ঘটনা আয়াতুল কুরসি সূরাটা উনি জোরে জোরে পাঠ করতে লাগলেন এবং সাথে সাথে দেখলেন যে পানি যা কিছু ছিল সবকিছু হাওয়া হয়ে গেছে। এরপর তিনি দেখলেন যে রাস্তার দুই পাশে যে বাগানগুলো ছিল, ছোট ছোট সুপারি গাছগুলো ছিল, ওগুলাতে ছোট্ট খাট্ট একটা ঝড়ের মতো তৈরি হচ্ছে, মনে যেন কে যেন গাছগুলোকে নাড়াচ্ছে, খুব জোরে জোরে নাড়াচ্ছে। তো বাবা যেহেতু আগে সমুদ্রে কাজ করতেন, উনি ভয় পাননি। উনি চিৎকার করে বললেন, কে তুই, সাহস থাকলে সামনে এসে দেখা। কিন্তু ঝড়গুলো থেমে গেল। এরপরে এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছ নড়তে লাগলো জোরে জোরে। তখন বাবা একটু হালকা ভয় পেলেন। উনি কি করলেন, আমাদের বাড়ির যে 3 রাস্তা ছিল ওই 3 রাস্তা পার হয়ে রাস্তার পশ্চিম পাশে চলে আসলেন এবং ঝড়টা ওনার পিছনে মানে বইতেছিল। এরপর বাবা ঘরে আসলেন, আমি তখন পরের টেবিলে বসে রয়েছিলাম। তো বাবা বলতেছে, রাত্রে একা একা বাইরে যাস না, গেলে আমাকে ডাক দিস। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা,
এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এই রকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে, কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি যেন আপনারা বিরক্ত না হন। এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।